প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মিষ্টি কথার জাদুকর বিখ্যাত ফার্সি কবি শেখ সাদি তার মূল্যবান উপদেশগুলো ছোট ছোট গল্পের মাধ্যমে আমাদের কানে পৌঁছে দিয়েছেন। তিনি ছিলেন মধ্যযুগীয় পারস্যের সর্বকালের সেরা কবি, দার্শনিক এবং সুফি সাধক। তার পুরো নাম ছিল আবু মোহাম্মদ মুসলিউদ্দিন বিন আবদুল্লাহ সিরাজি, যিনি বিশ্বজুড়ে শেখ সাদি নামেই বেশি পরিচিত। বর্তমান ইরানের সিরাজ নগরীতে জন্মগ্রহণকারী এই ক্ষণজন্মা পুরুষকে মুশরিফ বা মাস্টার অফ স্পিচ অথবা ওস্তাদি সোখান বলা হয় তার অসাধারণ বাগ্মিতা ও লেখনশৈলীর জন্যে। শেখ সাদির দুটি কাব্যগ্রন্থ জগৎ বিখ্যাত। এর একটির নাম গুলিস্তা। এটি গদ্য ও পদ্যের মিশ্রণে লেখা একটি নৈতিক উপাখ্যান বা গল্পের বই। রাজনীতি, সামাজিক আচরণ এবং জীবনের গভীর দর্শন এখানে সহজ ভাষায় ফুটে উঠেছে। অন্য কিতাবটির নাম বুস্তা। এটি মূলত নৈতিকতা এবং মানবিক গুণাবলী নিয়ে লেখা একটি দীর্ঘ কাব্যগ্রন্থ। এটি শাসক শ্রেণীর জন্য নৈতিক শিক্ষার ভাণ্ডার হিসেবে পরিচিত। শেখ সাদির লেখাগুলো ৮০০ বছর আগের হলেও সেগুলো আজকের কর্পোরেট রাজনীতি বা সামাজিক সম্পর্কের ক্ষেত্রে হুবহু মিলে যায়। শেখ সাদির লেখা গল্পের উপর ভিত্তি করে আমরা এর আগে বেশ কয়েকটি ভিডিও তৈরি করেছি, যেগুলো আপনাদের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। তাই এই ভিডিওতে আমরা গুলিস্তা গ্রন্থ থেকে রুটির আশা বা প্রাণের ভয় শীর্ষক সুন্দর গল্পটি আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা দেখছেন হা সাকসেস চ্যানেল, সঙ্গে রয়েছি আমি আবু মারজান। এই গল্পে শেখ সাদি নিজেকে বর্ণনাকারীর ভূমিকায় বসিয়েছেন। তিনি বলেন, একদিন আমার ছেলেবেলার এক বন্ধু আমার কাছে এসে তার আর্থিক অনটনের কথা আমাকে জানায়। সে বলে, বন্ধু, আমার ইনকাম অনেক কম, কিন্তু পরিবারের সদস্য সংখ্যা অনেক বেশি। ফলে স্বল্প ইনকামে সংসার চালানো প্রচণ্ড কষ্টকর হয়ে পড়েছে। বহুবার একথা ভেবেছি যে নিজ বাসভূমি ত্যাগ করে এমন কোথাও চলে যাই যেখানে কেউ আমাকে চেনে না। সেখানে খেয়ে থাকি, না খেয়ে থাকি, কেউ খবর নিতে আসবে না। কিন্তু আমি শত্রুদের নিন্দার ভয়ে ভীত ছিলাম। ভয় হতো তারা আমার অনুপস্থিতিতে আড়ালে হাসাহাসি করবে এবং আমার সম্পর্কে এই কথা ছড়াবে যে আমি নিজে আরামায়েশের সন্ধানে বের হয়েছি, অথচ স্ত্রী পরিজনকে কষ্টের মধ্যে ফেলে এসেছি। তারা একে আমার পরিবারের প্রতি দায়িত্ব জ্ঞানহীনতা বলে মনে করবে। মানুষ এ ধরনের কথা বলে বেড়াবে ভেবেই আমি ভয়ে দূরে কোথাও যেতে পারছি না। এক পর্যায়ে বন্ধুটি শেখ সাদিকে বললেন, তোমার তো রাজ দরবারে যাতায়াত রয়েছে এবং বড় বড় মানুষের সাথে মেলামেশা করো তুমি। আমার জন্য রাজ দরবারে একটা কাজ জুটিয়ে দাও না ভাই। আমি কৃতজ্ঞ মানুষ। আজীবন তোমার এই উপকারের কথা আমি মনে রাখব। শেখ সাদি তার বন্ধুর এই প্রস্তাব শুনে ভড়কে গেলেন। তিনি তাকে এ কাজ থেকে নিবৃত্ত রাখার চেষ্টা করে বললেন, হে ভাই, রাজ দরবারের চাকরির কিন্তু দুটি দিক আছে। তোমাকে আমি সতর্ক করে দিচ্ছি, এটি এমন একটি মুদ্রার মতো যার দুটি পিঠ থাকে। তুমি কেবল এক পিঠ দেখেছ। এই মুদ্রার এক পিঠে কিন্তু আশা, অন্য পিঠে ভয়, অর্থাৎ রুটির আশা আর প্রাণের ভয়। আশার দিকটি হলো তুমি হয়তো রাজদরবারে ভালো আয় উপার্জন করবে ও পদমর্যাদা পাবে এবং বাদশাহ তোমাকে সুনজরে রাখবেন। কিন্তু এর অন্য পিঠটি হলো প্রাণের ভয়, কারণ বাদশার মেজাজ পরিবর্তনশীল। একদিন তিনি খুশি তো অন্যদিন অসন্তুষ্ট। তিনি যদি তোমার উপর ক্ষুব্ধ হন তাহলে তোমার গর্দান আর তোমার ধরের সঙ্গে থাকবে না। তাছাড়া এতে আরো অনেক বিপদ রয়েছে যাতে তুমি জড়িয়ে পড়বে, কারণ তখন রাজদরবারে তোমার একটি বিশেষ পদমর্যাদা থাকবে। আর এই কারণেই ঈর্ষাপরায়ণরা সবসময় তোমার ক্ষতি করার চেষ্টা করবে, যারা তোমার মতো পদমর্যাদা অর্জন করতে পারেনি কিন্তু বহুদিন ধরে রাজদরবারে কাজ করছে। এ কারণেই জ্ঞানী ব্যক্তিরা সামান্য অর্থ উপার্জনের আশার বিনিময়ে প্রাণের ভয় থাকার এই পরিস্থিতির মধ্যে জড়ান না। শেখ সাদির এই বক্তব্য বন্ধুটির পছন্দ হলো না। তিনি বললেন, তুমি আমার কথার সঠিক উত্তর দিলে না ভাই। তুমি কি শোনোনি যে যে বিশ্বাসঘাতকতা করে
তারই প্রাণ যাওয়ার ভয় থাকে। আমি তো এমন কাউকে দেখিনি যে সৎ কাজ করে শাস্তি পেয়েছে। বন্ধুটি আরো বলল, জ্ঞানীরা বলেন 4 ধরনের মানুষ 4 ব্যক্তির ভয়ে ভীত থাকে। বিশ্বাসঘাতকরা ভয় পায় বাদশাকে, চোরেরা ভয় পায় পুলিশকে, অন্যায়কারীরা ভয় পায় গুপ্তচরকে, আর ব্যভিচারী ভয় পায় নৈতিক পুলিশকে। কিন্তু যে এসব অন্যায় অপকর্মে জড়ায় না, যার হিসাব পরিষ্কার, তার আবার কিসের ভয়? শেখ সাদি দেখলেন যে তার বন্ধুটি বিষয়টি বুঝতে পারছে না। তিনি বললেন, তবে শোনো, তোমাকে আমি একটি শেয়ালের গল্প শোনাই। এক শেয়ালকে দেখা গেল খুব আতঙ্কিত অবস্থায় দৌড়াচ্ছে, যেন প্রাণ বাঁচানোর জন্য পাগলের মতো ছুটে চলেছে। কেউ একজন তাকে জিজ্ঞাসা করল, কি বিপদ তোমার, কেন এমন ভয় পেয়ে দৌড়াচ্ছ? শেয়াল বলল, শুনলাম বাদশাহ রাজ্যের সব উটকে ধরে নিয়ে গিয়ে বিনামূল্যে তাদের দিয়ে গাধার খাটনি খাটাচ্ছেন। একথা শুনে লোকটি অট্ট হাসিতে ফেটে পড়ল এবং বলল, ওরে নির্বোধ, উটের সাথে তোর কি সম্পর্ক? তোর সাথে তো উটের কোনো মিল নেই। তোকে কি উটের মতো দেখায় নাকি যে তুই এমন ভয় পেয়ে পালিয়ে যাচ্ছিস? লোকটির কথা শুনে শিয়াল বলল, চুপ থাকো বাবা, আমি তো জানি আমি উট নই, কিন্তু যদি ঈর্ষাপরায়ণরা মিথ্যে মিথ্যে আমার নামে এই অভিযোগ করে যে আমিই উট, তখন ওই হইচই আর শোরগোলের মধ্যে কে আমাকে বাঁচাতে আসবে? কে এসে প্রমাণ করবে যে আমি উট নই? সাপে কাটার প্রতিষেধক আসার আগেই তো সাপে কাটা মানুষটি মারা যাবে। শেখ সাদি তার বন্ধুকে শিক্ষা দেওয়ার জন্য গল্পটি শুনিয়ে আরো বললেন, যদিও তোমার সততা, ধর্মপরায়ণতা এবং নৈতিকতা সম্পর্কে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই, কিন্তু তোমার পদমর্যাদার দিকে চেয়ে থাকা ঈর্ষাপরায়ণ ব্যক্তিরা তোমাকে শান্তিতে থাকতে দেবে না। যদি তারা তোমার সুন্দর স্বভাব ও ভালো গুণগুলোকে মিথ্যে অভিযোগে রূপান্তর করে বাদশার কাছে উপস্থাপন করে, তবে সেই পরিস্থিতিতে আর কার সুযোগ হবে একথা প্রমাণ করার যে তুমি এমন নও? সুতরাং তুমি যদি আমার উপদেশ চাও, তবে আমার পরামর্শ হলো, তুমি যেভাবে জীবনযাপন করছো তাই নিয়ে সন্তুষ্ট থাকো এবং রাজ দরবারের ক্ষমতার মোহ ত্যাগ করো। এবার বন্ধুটি শেখ সাদির প্রতি ভীষণ রেগে গেল এবং বিরক্তির সাথে মুখ ফিরিয়ে নিল। সে বলতে লাগলো, এ কেমন বুদ্ধি, এ কেমন নিরর্থক যুক্তি তুমি আমায় দিলে? সত্যি জ্ঞানীদের কথাই সত্য যে বন্ধুকে চেনা যায় বিপদের সময়। বন্ধুটি শেখ সাদির উপর এতটা ক্ষুব্ধ হলো যে সে আরো কিছু কথা সাদিকে শুনিয়ে দিল। সে বলল, যে সুখের দিনে বন্ধুত্বের বড়াই করে তাকে বন্ধু মনে করো না। প্রকৃত বন্ধু সেই যে বিপদে ও দুর্দিনে হাত বাড়িয়ে দেয়। শেখ সাদি যখন দেখলেন তার বন্ধুটি নাছোড়বান্দা এবং উপদেশ শুনতে আগ্রহী নয়, বরং জেদ দেখাচ্ছে, তখন তিনি রাজদরবারের একজন উচ্চপদস্থ কর্মকর্তার কাছে গেলেন। তাদের পূর্ব পরিচয়ের সূত্র ধরে বন্ধুর যোগ্যতা ও সততার কথা বর্ণনা করলেন। কিছুদিনের মধ্যেই সেই বন্ধুকে রাজদরবারের একটি ছোট পদে নিয়োগ দেওয়া হলো। সময়ের সাথে সাথে তার সততা ও কর্মদক্ষতা দেখে সবাই সন্তুষ্ট হলো এবং তাকে রাজদরবারে বড় পদ দেওয়া হলো। তার ভাগ্য সুপ্রসন্ন হয়ে উঠল এবং একসময় সে বাদশার ঘনিষ্ঠ মিত্র এবং উপদেষ্টার অবস্থানে পৌঁছে গেল। শেখ সাদি তার বন্ধুর উন্নতির সংবাদ শুনে আনন্দিত হলেন এবং ভাবলেন, আল্লাহ তাআলা তার বান্দার প্রতি করুণা করেন। তিনি বন্ধুকে সুখী দেখে নিজেও খুশি হলেন। কিন্তু সময়ের চক্রে সবকিছুরই পরিবর্তন হয়। এরপর শেখ সাদি হজের দীর্ঘ সফরে চলে গেলেন। সে যুগে হজ করতে কয়েক মাস সময় লেগে যেত। হজ থেকে ফিরে আসার পর সেই পুরনো বন্ধুর সঙ্গে পথে তার দেখা হলো। তাকে দেখতে খুবই বিপর্যস্ত, বিধ্বস্ত ও অসুস্থ মনে হচ্ছিল। শেখ সাদি জিজ্ঞাসা করলেন, হে প্রিয় বন্ধু, তোমার এমন অবস্থা কেন? বন্ধুটি বললেন, তুমি যেমনটি বলেছিলে তেমনই হয়েছে ভাই। তোমার কথা না শুনে আমি বড়ই ভুল করেছি। রাজ দরবারের ঈর্ষাপরায়ণরা আমার বিরুদ্ধে ঈর্ষা পোষণ করেছে এবং আমার উপর বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছে। বাদশাহ তাদের কথায় বিশ্বাস করে আমাকে আত্মপক্ষ সমর্থন করার কোনো সুযোগ না দিয়েই আমাকে সঙ্গে সঙ্গে কারাগারে পাঠিয়ে দিয়েছেন। আর আমার পুরনো সঙ্গী ও তথাকথিত বন্ধুরা যারা আমার পক্ষে কথা বলতে পারত, তারা সত্য বলার পরিবর্তে রাজার সামনে চুপ থেকেছে। সে আরো বলল, আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে আমাকে কারাগারে নিক্ষেপ করা হয়।
সম্প্রতি হজ উপলক্ষে আমাকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু বাদশার পক্ষ থেকে পাওয়া আমার সব সম্পদ ও টাকা পয়সা বাজেয়াপ্ত করা হয়েছে। আমি আবার দরিদ্র ও দুর্ভাগা হয়ে পড়েছি। সব শুনে শেখ সাদি বললেন, আমি তো তখনই তোমাকে সতর্ক করেছিলাম ভাই, যে বাদশার অধীনে কাজ করা সমুদ্র যাত্রার মতো বিপজ্জনক। তুমি হয় সম্পদ পাবে, নয়তো ডুবে মরবে। তুমি কি দেখনি, সবাই যখন বাদশার সামনে যায় তখন মাথা নত করে, কুর্নিশ করে সম্মান প্রদর্শন করে, কিন্তু যদি এই বাদশাহী ক্ষমতার ঘোড়া থেকে পড়ে যায়, সবাই মিলে তাকে পদদলিত করে। শেখ সাদি আর তার বন্ধুর ক্ষতবিক্ষত হৃদয়ে কষ্টের লবণ ছিটিয়ে দেওয়া সমীচীন মনে করলেন না, তাই সংক্ষেপে 2টি চরণের মাধ্যমে গল্পটি শেষ করলেন। তুমি কি জানতে না যে যখন কোনো উপদেশ কানে ঢোকে না তখন পায়ে বেরি পড়তে হয়? হে মানুষ, যদি তোমার হুল সহ্য করার ক্ষমতা না থাকে তবে সাপের গর্তে আঙুল দিও না। তো বন্ধুরা, এ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আজকের ভিডিও শেষ করার আগে শেখ সাদির কয়েকটি উপদেশ তুলে ধরছি। যে নিজের ভুল থেকে শিক্ষা নেয় না তাকে পদে পদে বিপদে পড়তে হয়। অল্প জ্ঞান সম্পন্ন মানুষ অনেক বেশি কথা বলে। বন্ধুকে তার বিপদের সময় চিনতে পারা যায়, এবং এমনভাবে জীবনযাপন করো যাতে তোমার মৃত্যুতে সবাই কাঁদে কিন্তু তুমি হাসতে পারো। শেখ সাদির এই উপদেশ বাণীটি বাংলা ভাষার কোনো কবি এভাবেই অনুবাদ করেছেন। প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তো বন্ধুরা, আজ আর নয়, শেষ করার আগে আপনাদের প্রত্যেকের সুন্দর, সুস্থ ও সুখময় জীবন কামনা করছি।